আপনি আপডেটেড রুটিনের 21 তারিখে গেলেই এটা দেখতে পাবেন। আপডেটেড রুটিনটা পেয়েছেন মোস্ট প্রবাবলি। এখনো দেখি নাই, হয়তো চেক করতে হবে। চেক করতে হবে, আপডেটেড রুটিনটা দেখবেন, আপডেটেড রুটিনে আসছে। আচ্ছা, আমরা হচ্ছে ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট পড়েছিলাম। সেমি ভ্যারিয়েবল কস্ট কি পড়েছিলাম? কারো কি মনে আছে সেমি ভ্যারিয়েবল কস্ট পড়েছিলাম কিনা? ম্যাম পড়ানো হয়েছিল কিন্তু মনে নেই। আচ্ছা ঠিক আছে, আপনার বাসায় একবার রিডিং পড়বেন, তাহলে আপনাদের মনে পড়বে। আপনার বাসায় একবার একটু দেখবেন, ঠিক আছে? দেন হচ্ছে স্টেপ কস্ট। স্টেপ কস্ট কি? স্টেপ ফিক্সড কস্টটাকে স্টেপ কস্ট বলা হয়। হ্যাঁ, স্টেপ ফিক্সড কস্ট কি? ফিক্সড কস্টে আমরা বলছিলাম না যে নাম্বার অফ ইউনিট অফ আউটপুট, মানে আপনি যত ইউনিটই প্রোডাক্ট প্রডিউস করেন না কেন আপনার কস্টটা সেম থাকবে। এই যে এটা হচ্ছে ডায়াগ্রাম। ফিক্সড কস্ট বলে আপনি যত ইউনিট প্রোডাক্টই প্রডিউস করেন না কেন আপনার টোটাল যে কস্টটা সেটা ফিক্সড থাকবে। কিন্তু স্টেপ ফিক্সড কস্ট বলছে যে না, আপনার আপনি নাম্বার অফ ইউনিট প্রোডাক্ট যতই প্রডিউস করেন না কেন সেটা আপনার ফিক্সড কস্ট ফিক্স থাকবে, কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত। এরপরে গিয়ে আপনার ফিক্সড কস্টটা বাড়বে, এবং যে ফিক্সড কস্টটা বাড়লো সেটাও একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার ফিক্সড কস্টটা ওরকম বর্ধিত অবস্থায় থাকবে। এরপরে স্টেপে গিয়ে এরপর আপনার আবার ফিক্সড কস্টটা বাড়বে। মনে করেন আপনার একটা মেশিন, সেই মেশিন দিয়ে আপনি 100টা বিস্কুট, মানে 100 প্যাকেট বিস্কুট হচ্ছে আপনি প্রডিউস করতে পারেন একটা মেশিন দিয়ে। এইটুকু কি বুঝতে পারলেন? জি ম্যাম। এখন আপনি চাচ্ছেন যে 100 ইউনিট বিস্কুট প্রডিউস করবেন না, আপনি 150 ইউনিট বিস্কুট প্রডিউস করবেন, কারণ মার্কেটে আপনার 150 ইউনিট ডিমান্ড। তাহলে আপনি বাড়তি যে 50 ইউনিট বিস্কুট প্রডিউস করতে চাচ্ছেন তার জন্য আপনাকে আরেকটা মেশিন পারচেজ করতে হবে, তাই না? এটুকু ইয়েস তো ম্যাম। বুঝতে পার, হ্যাঁ, আরেকটা মেশিন পারচেজ করতে হবে। এখন প্রথমে যে মেশিনটা, আপনি যখন একটা মেশিন অপারেট করতেন তখন আপনার ফিক্সড কস্ট ছিল 10,000 টাকা। কিন্তু যখন আপনি আরো একটা মেশিন এটার সাথে যুক্ত করবেন তখন আপনার ফিক্সড কস্ট আরো 10,000 টাকা বেড়ে যাবে না? আপনার কিন্তু প্রথম 100 ইউনিট বিস্কুটের জন্য ফিক্সড কস্ট 10,000 টাকায়। এরপরে যখন আপনি আরো 50 ইউনিট প্রডিউস করতে চাচ্ছেন তখন কিন্তু আপনি 10,000 টাকা ফিক্সড কস্ট দিয়ে প্রডিউস করতে পারছেন না, আপনার ফিক্সড কস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আরো 10,000 টাকা অ্যাড হচ্ছে। তার মানে আপনার তখন ফিক্সড কস্ট হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকা ফিক্সড কস্ট কতটুকু, মানে কতক্ষণ পর্যন্ত 20,000 থাকবে? আপনি যতক্ষণ পর্যন্ত 200 ইউনিট প্রোডাক্ট প্রডিউস করবেন। প্রথম মেশিন দিয়ে আপনি 100 ইউনিট প্রডিউস করছেন, এরপরের মেশিন দিয়ে আরো 100 ইউনিট প্রডিউস করছেন। তো আপনি পরবর্তী 100 ইউনিট যখন আপনি ক্রস করবেন তখন আপনার আরো একটা নতুন মেশিনের প্রয়োজন হবে, তখন আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। আরো ইজি একটা এক্সাম্পল দিই যেটা আপনাদের বইয়ে আছে। ধরেন বাসা ভাড়া, আপনি একটা রুম রেন্টে নিয়েছেন 10,000 টাকায়। এখন প্রথম বছরে আপনার রেন্ট হচ্ছে 10,000 টাকা, কিন্তু সেটা আপনার প্রথম বছরের ফিক্সড কস্ট, তাই না?
কিন্তু এই যে 10,000 টাকা ফিক্সড কস্ট অ্যাজ আ রেন্ট, সেটা আপনার সেকেন্ড বছরে গিয়ে বেড়ে গিয়েছে। সেকেন্ড বছর আপনার বাসা ভাড়াটা হয়তো 15,000 টাকা হয়ে গেছে, তখন আপনার বাসা ভাড়া যেটা সেটা তো ফিক্সড কস্ট, তাই না? ফিক্সড কস্ট ফিক্সড আছে একটা সার্টেন লেভেল পর্যন্ত, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, এরপরে গিয়ে এটা হচ্ছে বেড়ে যায়। ঠিক আছে? জি বলেন মাসিয়াত। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আমার আসসালাম। যে মেকআপ এক্সাম আছে, তো তো আমার অ্যাটেন্ডেন্সটা যদি দিয়ে দিতেন আমি লিভ নিতাম আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি লিভ নেন, আপনার রোল নাম্বার। ওকে ম্যাম। মাসিয়াতের রোল নাম্বার কত? মাসিয়াত কি চলে গিয়েছে? ম্যাম লাস্ট 2014। জি ম্যাম লাস্টে 14। 14 ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের স্টেপ ফিক্সড কস্ট। আপনাদের এইখানে পুরো ডেফিনেশন দেয়া আছে, এই যে the cost is a fixed over a specified level of activity but the increases as a further amount of fixed cost is incurred। ঠিক আছে? যে আরো মানে একটা সার্টেন লেভেলের পরবর্তীতে গিয়ে যখন আপনার প্রোডাকশন হবে, তখন আপনার কস্টের ফিক্সড কস্টের লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট কি? আপনি যে কস্ট গুলো সহজেই ট্রেস করতে পারবেন। সে ফর এক্সাম্পল, আপনি একটা শার্ট বানাচ্ছেন, আপনি এই শার্টের জন্য ডিরেক্ট কস্ট কি কি হবে? আপনার হয়তো শার্ট বানানোর জন্য 2 গজ কাপড় লাগবে, সেটা ডিরেক্ট কস্ট। আপনার শার্ট বানানোর জন্য 5টা বাটন লাগবে, সেটা ডিরেক্ট কস্ট। আপনার শার্ট বানানোর জন্য 3 গজ সুতা লাগবে, সেটা হচ্ছে শার্টের ডিরেক্ট কস্ট। আপনি ডিরেক্ট ট্রেস করতে পারছেন যে এই শার্টের জন্য কতটুকু আপনার কস্ট হয়েছে। আর ইনডিরেক্ট কস্ট আপনি ডিরেক্ট ট্রেস করতে পারবেন না। সো ফর এক্সাম্পল, আপনি শার্ট বানাচ্ছেন, এই শার্ট বানানোর জন্য আপনি একটা রুম ভাড়া করেছেন। এখন এই রুমের জন্য রুম ভাড়া বাবদ আপনি কত টাকা, মানে রুম ভাড়া কত টাকা দিচ্ছেন একটা শার্টের জন্য, সেটা আপনি ডিরেক্টলি ট্রেস করতে পারবেন না, সেটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট। আপনি যে শার্ট বানাচ্ছেন, শার্ট বানানোর জন্য আপনি একটা শার্ট সেল করার জন্য একটা দোকান ভাড়া করেছেন। এখন সেই দোকানের ভাড়া কত সেটা আপনি মানে সেটা আপনি জানেন, কিন্তু এই শার্টের জন্য এই দোকানের ভাড়া কত যাচ্ছে সেটা কি আপনি ট্রেস করতে পারছেন না। তো যেগুলো হচ্ছে আপনি এভাবে ডিরেক্ট ট্রেস করতে পারবেন না একটা প্রোডাকশনের সাথে অ্যাসোসিয়েটেড, সেটাকে আপনি ইনডিরেক্ট কস্ট বলবেন। ঠিক আছে? দেখেন এখানে ডেফিনেশন দেয়া আছে, ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট। এরপর হচ্ছে প্রোডাক্ট কস্ট এন্ড পিরিয়ড কস্ট। প্রোডাক্ট কস্ট হচ্ছে একটা প্রোডাক্ট প্রডিউসের জন্য যে যে কস্ট আছে সবগুলো একসাথে করে সেগুলোকে প্রোডাক্ট কস্ট বলা হয়। দেখেন এখানে একটা ডায়াগ্রাম টেবিল দেয়া আছে, টেবিল 2.5, স্টেটমেন্ট অফ প্রোডাক্ট কস্ট। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার ডিরেক্ট কস্ট অ্যাড করলে হচ্ছে প্রাইম কস্ট। এরপর ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, আদার ইনডিরেক্ট কস্ট, এই সব কিছু যোগ করে হচ্ছে প্রোডাকশন কস্ট। এই প্রাইম কস্ট এবং প্রোডাকশন কস্ট দুইটা যোগ করে টোটাল প্রোডাক্ট কস্ট পাওয়া যায়। ম্যাম প্রাইম কস্ট কোনটা তাহলে? ইনডিরেক্ট গুলা কি প্রাইম কস্ট নাকি ডিরেক্ট? ডিরেক্ট গুলো ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট আদার কস্ট যোগ করলে প্রাইম কস্ট পাবে। এখন প্রোডাক্ট কস্ট বলতে বেসিক্যালি যেটা বোঝায় যে আপনি একটা শার্ট প্রিপেয়ার করছেন, এই শার্ট প্রিপেয়ার করার জন্য যা যা প্রয়োজন হবে সবকিছুকে একসাথে আপনি প্রোডাক্ট কস্ট বলবেন। ঠিক আছে?
যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল, মানে শার্টের জন্য কাপড় লাগছে, শার্টের জন্য লেবার লাগছে, এই সব কিছু। ওভারহেড খরচ হচ্ছে, ওভারহেড, ইলেকট্রিসিটি বিল, এই সব কিছু আপনার হচ্ছে প্রোডাক্ট কস্টের সাথে অ্যাড হবে। আর পিরিয়ড কস্ট কি? পিরিয়ড কস্ট হচ্ছে সেই সব কস্ট, যে কস্ট গুলো আপনি প্রোডাকশনের সাথে জড়িত, কিন্তু আপনি সেগুলো পে করেন মান্থলি বা একটা সার্টেন পিরিয়ড পর পর। প্রোডাক্ট কস্ট কিন্তু আপনি মান্থলি বা 15 দিনে আপনি ইনকার করছেন। আপনি যখন প্রোডাক্ট প্রডিউস করছেন তখনই আপনার প্রোডাক্ট কস্টটা ইনকার হচ্ছে, ঠিক আছে? কিন্তু পিরিয়ড কস্টে কি হচ্ছে, আপনি একটা নির্দিষ্ট সময় পর পর পিরিয়ড কস্টটা পে করছেন। যেমন হচ্ছে আপনার রুম ভাড়া, আপনি বা আপনার বাড়ি ভাড়া যেটা, সেটা আপনি 1 মাস পর পর দিচ্ছেন। আপনি ইন্টারনেটের বিল মাসে দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনি পিরিয়ড কস্ট। আপনি একটা সার্টেন পিরিয়ড পর পর এগুলো পে করছেন। আমি আপনাদেরকে শুধু ডেফিনেশন পড়াচ্ছি, ঠিক আছে? আপনারা শুধুমাত্র ডেফিনেশন গুলোই দেখবেন, আর কিছু মানে এটা নিয়ে আপনাদের হচ্ছে খুব ডেপথ আর কিছু পড়ার দরকার, যেখানে যতটুকু পড়িয়েছে ততটুকু পড়লেই হবে। দেখেন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল অফ প্রোডাক্ট কস্ট এন্ড পিরিয়ড কস্ট ইন আ সার্ভিস বিজনেস, আর একটা হচ্ছে এক্সাম্পল অফ প্রোডাক্ট কস্ট এন্ড পিরিয়ড কস্ট ইন আ ম্যানুফ্যাকচারিং বিজনেস। সার্ভিস বিজনেসটা খুবই ছোট হয় সব সময়। দেখেন সার্ভিস, এখানে আপনার কোয়েশ্চেন দেওয়া আছে উপরে, ঠিক আছে? এই যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, এখানে একটা সিচুয়েশন দেওয়া আছে, সেটার উপর বেস করে এখানে প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্টটা আইডেন্টিফাই করছে। লেবার 20 hours at 500 per hour, ঠিক আছে? লেবার মানে 500 ডলার করে দিবে যে কিনা 20 ঘন্টা কাজ করেছে, তাহলে তার কত হচ্ছে? $10,000। এটা হচ্ছে প্রোডাক্ট কস্ট। কেন? কারণ আপনি প্রোডাকশনের সাথে যখন প্রোডাকশনে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই টাইপের কস্ট ইনকার হচ্ছে। আর হচ্ছে পিরিয়ড কস্ট, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এর জন্য যে কস্টটা, সেটা কিন্তু আপনি সারা বছর দিতে থাকেন না। আপনার প্রোডাকশন হোক আর না হোক, আপনি যদি অ্যাডভার্টাইজিং এর জন্য মানে অ্যাডভান্স পে করেন, তাহলে তো পে করেই ফেললেন, অথবা আপনি প্রত্যেক মাসে হচ্ছে পে করবেন যদি অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিসটা আপনি নিয়ে থাকেন, ঠিক আছে? এখানে সেলস দেয়া আছে, লেবার লেস ওয়ার্কিং প্রসেস, প্রোগ্রেস 2 hours at 500 টাকা পার আওয়ার, মানে এখানে 2 ঘন্টা কাজ করেছে, এই জন্য এখানে ওয়ার্কিং প্রোগ্রেস করেছে, 2 ঘন্টা কাজ হয়েছে। প্রোডাক্ট কস্ট অফ গুডস সোল্ড কত? 9,000, 10,000 থেকে 1,000 বাদ দিয়ে, দেন অ্যাডভার্টাইজিং 2,000 সেটা বাদ দিয়েছে, এন্ড অপারেটিং প্রফিট কত সেটা ক্যালকুলেট করলো, ঠিক আছে? এই এক্সাম্পল গুলো দেখবেন। ম্যাম এই এক্সাম্পলটা বুঝিনি ম্যাম। কোন জায়গাটা বুঝেন না? এই যে লেস ওয়ার্ক ইন প্রোগ্রেস 2 hours at 500 per hour। এখানে দেখেন হ্যাঁ বলেছে এখানে লাইনগুলো পড়ছি ম্যাম অলরেডি, বাট 6 আমি বুঝতে পারছি আনফিনিশড আছে, ঠিক আছে? ওয়ার্কিং প্রোগ্রেস মানে হচ্ছে আপনি একটা কাজ শুরু করেছেন, সেটা এখনো শেষ হয়নি, ঠিক আছে, গোয়িং অন, সেটাকে বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস। এখন আপনার 20 ঘন্টা লেবার আওয়ার ইউজ হওয়ার কথা, আপনার সেখানে ইউজ হয়েছে মাত্র 2 ঘন্টা, ঠিক আছে? সেজন্য আপনি 2 ঘন্টার জন্য যে এক্সপেন্সটা, সেই এক্সপেন্সটা বাদ দিয়েছেন। আমার 2 ঘন্টা কম ইউজ করা হয়েছে। 2 ঘন্টা ইউজ করেছেন, এখানে আপনি কি করছেন? আপনার সেলস হয়েছে কত? সেলসটা তো আপনার রেভিনিউ, সেল থেকে আপনার অন্য সব যত এক্সপেন্স আছে সেগুলোকে আপনি বাদ দিবেন। তো আপনি এখানে যদি 2 ঘন্টা কাজ হয়, তাহলে 2 ঘন্টা লেবারকে আপনি পে করেছেন, তো সেই লেবারের যে কস্টটা সেটা আপনি হচ্ছে মাইনাস করবেন। আর বাকি 18 ঘন্টা এখন আপনার ইউজ হয়নি, সেটা আপনি পরবর্তীতে গিয়ে মাইনাস করবেন। ওইটাকে তো প্রোডাক্ট কস্ট অফ গুডস সোল্ড হিসেবে দেখাচ্ছে তাহলে। হ্যাঁ, আপনি প্রোডাক্ট প্রডিউস করার জন্য কতটুকু কস্ট ইনকার হলো সেটাই এখানে দেখাচ্ছে।
এখানে প্রোডাক্ট কস্ট দেখেন, শুরুতে দেখেন যে লেবার কস্ট, দেখেন লেবার কস্ট যেটা সেটা কিন্তু হচ্ছে প্রোডাক্ট কস্ট, ঠিক আছে। সো আপনি সেলস থেকে লেবারটা বাদ দিলে তো আপনি হচ্ছে এমনি প্রোডাক্ট কস্ট পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার হয়নি ম্যাম জিনিসটা। কোন জায়গাটা ক্লিয়ার হয়নি সেটা আপনি আমাকে বলবেন। মানে এইখানে কনসেপ্টটা ক্লিয়ার হয়নি ম্যাম, যে এখানে এখানে আপনার সেলস থেকে প্রথমে প্রোডাক্ট কস্ট বাদ দিয়েছে, এরপর পিরিয়ড কস্ট বাদ দিয়েছে। প্রোডাক্ট কস্ট বাদ দিয়ে প্রোডাক্ট কস্ট অফ গুডস সোল্ড পেয়েছেন, এরপর পিরিয়ড কস্ট বাদ দিয়ে অপারেটিং প্রফিট যেটা সেটা পেয়েছেন। এবার কি কিছু বুঝেছেন? ম্যাম না আরো পড়তে হবে ম্যাম, দেখতে হবে, কারণ আমার কাছে ক্লিয়ার হয়নি এখনো। আপনি কোয়েশ্চেনটা পড়বেন, উপরে এই পর্যন্ত প্রফিট উড বি এই পর্যন্ত হচ্ছে আপনার কোয়েশ্চেন, এরপর এটুকুন হচ্ছে আপনার জাস্ট অ্যান্সার, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, প্রোডাক্ট কস্ট এন্ড পিরিয়ড কস্ট ইন ম্যানুফ্যাকচারিং বিজনেস। ম্যানুফ্যাকচারিং বিজনেসে কিভাবে প্রোডাক্ট কস্ট এবং পিরিয়ড কস্ট ক্যালকুলেট করবেন সেটা দেওয়া আছে, উপরে প্রথমে কোয়েশ্চেনটা দেওয়া আছে, সেটা খুব ভালো করে দেখবেন। এরপরে আপনার কিছু নিউমেরিক্যাল ইনফরমেশন দেওয়া আছে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস কত, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস কত, ডিরেক্ট লেবার কত, ইনডিরেক্ট লেবার কত, এরকম অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। এরপরে একই রকম ভাবে সেলস থেকে প্রোডাক্ট কস্ট গুলো বাদ দিয়েছে, বাদ দিয়ে প্রোডাক্ট কস্ট অফ 5 আওয়ার হর্সেস সোল্ড, ঠিক আছে, 5টা ঘোড়া বিক্রি করার যে কস্ট সেটা, এরপর অ্যাডভার্টাইজিং বাদ দিয়েছে, এরপর অপারেটিং প্রফিট। সেম একই ভাবে সেলস থেকে প্রোডাক্ট কস্ট বাদ দিয়েছে, এরপর পিরিয়ড কস্ট বাদ দিয়েছে, একই রকম ভাবে। এই চ্যাপ্টার থেকে এটুকুনি আপনার পড়লে হবে। 8টা হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন আমি পড়িয়েছি, তাই না? ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, স্টেপ ফিক্সড কস্ট, সেমি ভ্যারিয়েবল কস্ট, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, ডিরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। 8টা ডেফিনেশন করবেন উইথ এক্সাম্পল, যেগুলোতে ডায়াগ্রাম আছে সেগুলোতে ডায়াগ্রাম সহ করবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি একটা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে দেখতে বলেছিলাম। ম্যাম ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট আকারে ফোল্ডার আকারে দেয়া আছে ম্যাম, ওইটা কিসের জন্য ম্যাম? কোনটা? ক্লাসরুমে? একটা অ্যানুয়াল রিপোর্টের উপর কিছু একটা আছে ম্যাম। ওটা তোমার অ্যানুয়াল রিপোর্টটা কোন টপিকের, মানে কোন কোম্পানির, আপনার ওইটা কোন কোম্পানির অ্যাসাইনমেন্ট করবেন সেটাই, সে তার জন্য ওটা করা হয়েছিল, ওটা কোনো অ্যাসাইনমেন্ট সাবমিশনের ইস্যু ছিল না। আপনাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে অ্যাসাইনমেন্ট যেটা, সেটা কি আপনাদের জন্য ফিজিবল নাকি আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? আপনারা কি কেউ ট্রাই করেছেন? জি ম্যাম, করেছিলাম, ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা ম্যাথের রিপোর্টটা তাহলে, আমি দেখছিলাম। আপনাদেরকে আহ ঈদের ছুটির মধ্যে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট প্রোভাইড করা হবে। আপনারা সেই অ্যাসাইনমেন্টটা ঈদের ছুটির পরে যে ফার্স্ট ক্লাস সেটা দেখে আমাকে সাবমিট করবেন, তারপরের ক্লাসে আমি অ্যাসাইনমেন্টটা চেক করে আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। ওকে ম্যাম, ম্যাম এটাই বেটার হবে ম্যাম। ম্যাম অথবা সফট কপি নাকি হার্ড কপি ম্যাম? অবশ্যই হার্ড কপি আপনারা আমাকে দিয়ে যাবেন, লাস্ট অ্যাসাইনমেন্টে যেভাবে দিয়েছেন সেটা, ঠিক আছে। ওকে সেটা ওকে দিয়ে ম্যাম। যাবে। আমি অ্যানুয়াল রিপোর্ট না, অন্য একটা অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে আপনাদের ফাইনালের জন্য বেশ ইফেক্টিভ মানে এবং ইজি। ফাইনালের রিলেটেড থেকে। হ্যাঁ, ফাইনাল। ইজি, কম্পারেটিভলি মোর ইজিয়ার একটা অ্যাসাইনমেন্ট দিব। আপনারা হচ্ছে করে আমাকে সাবমিট করবেন, ঠিক আছে। আমি চেষ্টা করব এই উইক না হলেও নেক্সট উইক। নেক্সট উইকে যদি হয় তাহলে আপনারা ঈদের আগে মনে হয় আর পাবেন না, নেক্সট উইকে তো 2টা ক্লাস এই উইকে
ম্যাম আসলে আমাদের এই কালকে থেকে ক্লাস শেষ একটা সেকশনে। কালকে থেকে ম্যাম ফিজিক্যালি ক্লাস শেষ। ফিজিক্যালি ক্লাসেস, হ্যাঁ আমি তো সেটাই বললাম যে আমি আপনাদেরকে ঈদের পরে আপনারা সাবমিট করবেন আমাকে। ওকে ম্যাম। আমি আপনাদেরকে ঈদের ছুটির মধ্যে কাজটা করে দিব। আমি আহ, আচ্ছা আজকে হচ্ছে কত তারিখ যেন, 18 তারিখ। আমি আপনাদেরকে 25 তারিখের দিকে দিয়ে দিব, যেহেতু আপনারা এমনিতেও মানে 25 তারিখের আগেই আমি আপনাদেরকে দিয়ে দিব অ্যাসাইনমেন্টটা। আর 20 তারিখে তো আপনাদের প্রেজেন্টেশন, তাই না? জি ম্যাম। 20 তারিখে আপনাদের প্রেজেন্টেশন। সবাই প্রেজেন্টেশনের টপিক তো হচ্ছে আমি যেটা পড়ালাম লাস্ট কিছুক্ষণ আগে শেষ করলাম, যে ডিফারেন্ট টাইপস অফ কস্ট। আপনারা প্রত্যেকে একটা একটা করে কস্ট মানে সিলেক্ট করবেন, 8টা টাইপের কস্টের মধ্যে যে কোনো একটা কস্ট আপনারা সেই কস্ট ডিসকাস করবেন। 2 মিনিট সময় থাকবে। খুবই ভালো হয় যদি আপনারা স্লাইড নিয়ে প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে? কারণ যেহেতু ফিজিক্যালি হচ্ছে না, আমি আপনাদের সাথে আপনাদেরকে দেখতে পাচ্ছি না, অনলাইনে হচ্ছে ভিডিও। ম্যাম এটা কি প্রি রেকর্ডেড হবে নাকি আমরা কি রেকর্ড করে জমা দিয়ে দিব নাকি ক্লাসে হবে? আমার মনে হয় না, না না রেকর্ড করে জমা দিবেন না, ইনস্ট্যান্ট আপনারা প্রেজেন্টেশন দিবেন, আমি সেটা শুনবো। আমি কেন, সবাই শুনবেন ইনফ্যাক্ট, ঠিক আছে? আপনাদের ক্লাসে যারা থাকেন সবাই শুনবেন। 2 মিনিট করে টাইম হবে, প্রি রেকর্ডিং না। এটা তো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল। প্রত্যেকে 2 মিনিট করে সময় পাবেন। আচ্ছা আপনারা আবার ব্যাক করবেন হচ্ছে, ম্যাম 10 তারিখে ক্লাস আছে এরপরে। হ্যাঁ সেটাই বলছি, আপনারা আবার ব্যাক করবেন 10 তারিখে। 9 তারিখে আপনাদের ক্লাস আছে আমার সাথে। জি আপনারা 10 তারিখে আমাকে জমা দিবেন সবাই, ঠিক আছে? আমি আপনাদেরকে 2-1 দিনের মধ্যে দেখেই, বাট 2-1 দিন তো, 10 তারিখে জমা দিলে আমি আপনাদেরকে, আপনারা 10 তারিখের পরে নেক্সট আসবেন কবে? ম্যাম 10 তারিখের পরে আর মেবি ক্লাস পাবো না আমরা। 10 আপনারা তারিখে ফাইনাল যাবেন টু না, হয়ে যাবে তো। আপনারা যাবেনই না ক্যাম্পাসে 10 তারিখের পরে? না ম্যাম, এরপর ফাইনাল না দিন। ম্যাম, তারপরে স্টাডি ডে পড়ে গেছে ল্যাবের দিন। আচ্ছা তাহলে একদিন গিয়ে আপনারা যদি মনে করেন যে অ্যাসাইনমেন্টটা পেলে আপনাদের সুবিধা হতো, তাহলে একদিন গিয়ে আপনারা অ্যাসাইনমেন্টে নিয়ে আসবেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট দরকার নাই, তাহলে সেটা অন্য বিষয়। না ম্যাম, দরকার তো আছে অবশ্যই। আচ্ছা তাহলে আপনারা একদিন গিয়ে অ্যাসাইনমেন্টে নিয়ে আসবেন। সবাই সবার অ্যাসাইনমেন্টে নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে পারবেন যে অ্যাসাইনমেন্টের কারেকশনস কোথায় দিয়েছি, সেই অ্যাসাইনমেন্ট গুলো ঠিক করতে হবে কোথায়। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমি আর একটা স্ক্রিন শেয়ার দিয়েছি। রিভিউ প্রবলেম 2, এখানে রিভিউ প্রবলেম 1 আছে, 1টা দেখার প্রয়োজন। 1টা হচ্ছে কোনটা কোন টাইপের কস্ট সেটা আইডেন্টিফাই করেছে, এটা প্রয়োজন না। আপনি রিভিউ প্রবলেম 2 এ চলে আসবেন সরাসরি। এখান থেকে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিব, সাথে সাথে হচ্ছে ফাইনালেও এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? ভেরি বি কেয়ারফুল এই চ্যাপ্টারটা করার সময়। এখানে দেখেন অনেকগুলো এক্সপেন্স সেলস দেয়া আছে, ঠিক আছে? ইভেন্ট দেয়া আছে অনেকগুলো। এই ইভেন্ট গুলো দিয়ে আপনি কি করতে হবে, প্রিপেয়ার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড এবং কম্পিউট দ্য কস্ট অফ গুডস সোল্ড। পরে দেয়া আছে অ্যাজ ইন এক্সিবিট 2-4, এগুলো নিয়ে আপনাদের হেডেকের কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র দেখেন যে প্রিপেয়ার স্কেডিউল অফ কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারড আর কম্পিউট দ্য কস্ট অফ গুডস সোল্ড। তারপর বলেছে আপনাকে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে, এখানে 3টা রিকোয়ারমেন্ট। এখন দেখেন প্রথমে আপনাকে যেহেতু বলেছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারড ক্যালকুলেট করতে, যেটা আপনি কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারড ক্যালকুলেট করলেন। এখানে একটা ফরম্যাট দেয়া আছে, কিসের সাথে কি অ্যাড করবেন, কি লেস করবেন, ঠিক এইভাবেই আপনাকে কস্ট অফ গুড সোল্ড ম্যানুফ্যাকচারড ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে?
ম্যাম এতক্ষণ তো কিছু শুনতে পাইনি। ম্যাম আপনার কথা শোনা যায়নি ম্যাম। শোনা যায়নি, দাঁড়ান একটু। এখন কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাম ইন্টারনেট এত বাজে। আচ্ছা, আপনি কোন পর্যন্ত শুনেছিলেন লাস্ট? ম্যাম একদমই শুনে নাই, আপনি শুরু করছেন জাস্ট এটা বলা আর সব হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা তো শুনেছিলেন। এখানে অনেকগুলো এলিমেন্ট দেয়া আছে। ম্যাম ফার্স্টে এটা পড়া শুরু করলেন যে প্রিপেয়ার এ স্কেডিউল অফ কস্ট, আর তারপরে চলে গেল ব্যাস। আচ্ছা ঠিক আছে। এখানে প্রথমে হচ্ছে বিভিন্ন রকমের কস্ট আইডেন্টিফাই করতে বলা হয়েছে, এটা প্রয়োজন নাই। এরপরে হচ্ছে স্কেডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আপনাকে প্রিপেয়ার করতে বলেছে। এরপর বলছে কম্পিউট কস্ট অফ গুড সোল্ড, দেন প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। এখানে তিনটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তিনটা রিকোয়ারমেন্ট আপনাদেরকে ফুলফিল করতে হবে। এখন এখানে পরে বলেছে যে আবার এক্সিবিট 26 এক্সিবিট 24 এই ওয়াইজ আপনাকে হচ্ছে প্রিপেয়ার করতে বলেছে। আপনার এক্সিবিট 26 জিনিসটা কি, এটা নিয়ে আপনাদের হেডেকের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনাকে শুধু এটা মাথায় রাখবেন যে আপনাদেরকে বলেছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড প্রিপেয়ার করতে হবে। এরপরে 1 নাম্বার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে যে ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে র ম্যাটেরিয়াল বিগিনিং অ্যাড করতে হবে, দেন পারচেজ অ্যাড করতে হবে, এসব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এবং আপনি যখন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ক্যালকুলেট করবেন, আপনাকে ঠিক এই স্ট্রাকচারটাই ফলো করতে হবে, আগে পরে করা যাবে না। একদম এইটাই সেম, এইটাই আপনাকে ফলো করতে হবে। আপনার হয়তো বা টাকার অ্যামাউন্ট চেঞ্জ হবে, কিন্তু যত যাই হোক না কেন আপনাকে এই স্ট্রাকচারটাই ফলো করে আপনাকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? দেখেন প্রথম র ম্যাটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1 মানে বিগিনিং। এখানে দেখেন আপনার র ম্যাটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1 দেয়াই আছে, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 এটাও দেয়া আছে। তারপরে হচ্ছে ডিরেক্ট লেবার কস্ট দেয়া আছে, পারচেজ অফ র ম্যাটেরিয়াল দেয়া আছে, ঠিক আছে? সবকিছু দেয়া আছে। আপনি শুধু দেখেন ডিরেক্ট ম্যাটেরিয়াল এখানে কিভাবে ক্যালকুলেট করছেন। ডিরেক্ট ম্যাটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1 সাথে নতুন যেটা পারচেজ করেছেন সেটা অ্যাড করেছেন। এরপর র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ আপনি পেয়েছেন। এরপর ডিডাক্ট করছেন কোনটা, এনডি র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি। পাচ্ছেন কি র ম্যাটেরিয়ালস ইউজড ইন প্রোডাকশন। এরপর ডিরেক্ট লেবার অ্যাড করছেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাড করছেন, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট পাচ্ছেন, ঠিক আছে? ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি বিগিনিং জানুয়ারি 1 তারিখ, এটা অ্যাড করছেন, ডিডাক্ট করছেন ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর 31 মানে এন্ডিং, দেন পাচ্ছেন কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এরপরের স্টেজটা হচ্ছে আপনার কস্ট অফ গুড সোল্ড ক্যালকুলেট করতে বলেছে। আপনি কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড এর সাথে আপনি অ্যাড করবেন ফিনিশ গুডস ইনভেন্টরি। আপনি যদি চান এই ম্যানুফ্যাকচার্ড এর পরেই আপনি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? নতুন করে টেবিল করার প্রয়োজন নেই। ম্যানুফ্যাকচারের সাথে আপনি অ্যাড করে দিবেন 2,60,000, পাবেন গুডস অ্যাভেলেবল ফর সেল, আর ডিডাক্ট করবেন ফিনিশ গুডস ইনভেন্টরি, দেন পাচ্ছেন কস্ট অফ গুডস সোল্ড। আপনাদের পরীক্ষা এমনও আসতে পারে শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড আপনাকে ক্যালকুলেট করতে বলতে পারে, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার্ড না। তখন আপনি কি করবেন? তখন কি শুধু 2 নাম্বারটা ক্যালকুলেট করবেন? হবে না, আপনাকে পুরোটা ক্যালকুলেট করে দিতে হবে। ম্যানুফ্যাকচারের সাথে আপনি অ্যাড করছেন ফিনিশ গুডস ইনভেন্টরি, সাথে মাইনাস করছেন ফিনিশ গুডস এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি, ঠিক আছে? বুঝতে পারছেন আপনার কথা? জি জি ম্যাম। ম্যাম, বুঝতে পারতেছি। আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো। দেন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলেছে। দেখেন এখানে সেলস দেয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড আপনি ক্যালকুলেট করলেন, এখানে 17 লাখ, সেটা বাদ দিলেন, পেলেন গ্রস মার্জিন। গ্রস মার্জিন থেকে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1,40,000 টাকা এখানে দেয়া আছে আপনার।
যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,70,000, এই যে সেলিং এক্সপেন্স 1,40,000 একদম শুরুতে দেওয়া আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,70,000 টাকা। ঠিক আছে, দুইটা এক্সপেন্স দেওয়া আছে। তো আপনি গ্রস মার্জিন থেকে দুইটা এক্সপেন্স বাদ দিলে আপনি পাবেন নেট অপারেটিং ইনকাম, সেটা হচ্ছে আপনার নেট অপারেটিং ইনকাম। এই হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট, খুবই ছোট। বুঝতে পেরেছেন এই ম্যাথটা? আপনার এই ম্যাথটা কিছুই না, আপনার সব ইনফরমেশন দেয়া থাকবে, আপনি শুধু অর্গানাইজড ওয়েতে তারপর কি যোগ করে কি আসে আপনি শুধু সেটা ক্যালকুলেট করে দিবেন, শেষ। আপনার কিছুই করতে হবে না। ম্যাম এটা কিসের ক্যালকুলেশনটা বের করলাম আমরা? কস্ট অফ গুডস। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড। সোল্ড তার মানে কস্ট অফ মানে ম্যানুফ্যাকচারড এটা না, জাস্ট কত মানে সোল্ড হিসাব করব ওইখানে। প্রথমে ম্যানুফ্যাকচারড বের করেছে যে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারড, এরপরে কস্ট অফ গুড সোল্ড। এখানে স্টেপ বাই স্টেপ আসে। ঠিক আছে, আপনাকে যদি এমন হয় যে অনেকগুলো ইনফরমেশন দিয়ে আপনাকে বলে দিল র ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন কত, আপনি বের করেন, তখন এই যে দেখেন আপনার র ম্যাটেরিয়ালস ইউজড ইন প্রোডাকশন এখানে দেয়া আছে। আর প্রথম পোরশনটার অ্যানসার হবে র ম্যাটেরিয়ালস ইউজড ইন প্রোডাকশন। এরপর বলা হয় টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত, আপনি ক্যালকুলেট করেন, দেখেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আপনি এখানে পাচ্ছেন। ঠিক আছে, এটা স্টেপ বাই স্টেপ অটোমেটিক চলে আসবে। আপনি যদি কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করতে চান, এর মাঝখানে যতগুলো স্টেপ আছে সবগুলো অটোমেটিক আপনার ক্যালকুলেশনে চলে আসবে। ঠিক আছে।